খেজুর গেল কই? সবার মুখে এখন একটাই কথা। গত রাতে এমপিদের ঘুম হারাম করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মধ্যরাতে তিনি একটি ক্লাস নিয়েছেন, যে ক্লাসে হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন একজন এমপি তার আসনের জন্য, তার এলাকার মানুষের জন্য কি কি পেয়ে থাকেন, এবং তিনি তার অঞ্চলে কি কিভাবে উন্নয়নগুলো করে থাকেন, সেই উন্নয়নের সঙ্গে কে কে যুক্ত, কারা কারা যুক্ত, কিভাবে যুক্ত। মাত্র একটি ক্লাসে গত ৫৪ বছরের ক্ষুধা অনেকটাই মিটে গেছে মানুষের। এমপিরা কোথায় কোথায় দুর্নীতি করেন, কিভাবে করেন, কোন জায়গায় তারা মানুষের জন্য কাজ করেন অথবা মানুষের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করেন, নিজের পকেট পড়েন বা নিজের পেট পূর্তি করেন, সমস্ত তথ্যই মোটামুটি এইখান থেকে স্পষ্টভাবে বোঝা গেছে। প্রথমত হাসান আব্দুল্লাহ দেখিয়েছেন যে মানুষ যে উন্নয়নগুলো দেখে, সড়ক উন্নয়ন দেখে, রাস্তাঘাট দেখে, এই রাস্তাগুলোর কাজ কে কিভাবে করে, সেই রাস্তা করতে গিয়ে দুর্নীতিটা কে কিভাবে করে সেটাও তিনি তুলে ধরেছেন। একজন তরুণ তুর্কি আজ অনেকগুলো রহস্য এইভাবে উন্মোচন করে দিয়েছেন জাতির সামনে। তিনি রাস্তা বলতে গিয়ে রাস্তার কাজগুলো ৩টা ভাগে যে করে, এই তথ্যটা মানুষের সামনে তুলে ধরেছেন। নতুন রাস্তা, পিওর ভুক্ত, পিআইওর ভুক্ত, তারপর আঞ্চলিক সড়ক এলজিআরডির অন্তর্ভুক্ত, এবং রোডস অ্যান্ড হাইওয়ে মহাসড়কগুলো সেগুলো আবার আরেকটা দপ্তরের অন্তর্ভুক্ত। তো এগুলো একসঙ্গে কিভাবে কাজ করে, এই কাজ যারা পায় তারা কিভাবে কাজ করে, কাজ করতে গিয়ে কাজের দেরি কেন হয়, চুরি কেন হয়, এরকম সব তথ্য দেরি হওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে একই টেন্ডারবাজি লোক বা একই লোক আহ, এক একজনের নামে এক একটা টেন্ডার কিনে নেন বা লাইসেন্স করেন, লাইসেন্স করে ঠিকাদারির লাইসেন্সগুলো একই ব্যক্তির একই গোষ্ঠীর হওয়াতে তারা বিভিন্ন জনের নামে নিয়ে যে কোনোভাবে তারাই কাজটা নেন, দর তারা দেন, সে কারণে সেখানে একটা সরকার ধরা খায়। আবার যেহেতু একই ব্যক্তি, একই মালিক ব্যক্তি ৪-৫টা লাইসেন্স নিয়ে ব্যবসাটা করছেন, এবং সেই লাইসেন্সটাও করছেন ২ নম্বরই পদ দিয়ে অনেক টাকা খরচ করে, করার পরে যখন তিনি কাজ পান, তিনি ওই মানে এক মালিক একই জিনিসপত্র দিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করার কারণে কাজগুলো দেরি হয়, এবং এই কাজগুলো দেরি হওয়ার পরে যখন একটা বর্ষা বা কোনো কিছু ঘটে, সেই ঘটার পরে তারা তাদের কাজ খারাপ হইলে সেটার একটা কৈফিয়ত দেওয়ার সুযোগ পান। ইঞ্জিনিয়াররা পর্যবেক্ষণ করতে আসলে তাদেরকে কিভাবে ঘুষ দেওয়া হয়, তারা কোথায় গিয়ে ধরা খান, ঘুষ না নিলে তাদের কি পরিণতি হয়, এরকম আরো অনেক কিছু তিনি তুলে ধরেছেন। এমনকি জনগণের যে দায়িত্ব আছে, জনগণ একটা রাস্তা নষ্টের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে, পাশে পুকুর কেটে নিজের জায়গা ১ ইঞ্চি ছাড়বো না, পুরোপুরি রাস্তাটাকে দখল করে ফেলবো, বা রাস্তায় তো আমার জায়গা গেছে অতএব আমি পুকুর আরো খানিকটা কেটে ফেলবো, এই কাটতে গিয়ে একজন ব্যক্তি তার নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে হাজার হাজার মানুষের রাস্তা কিভাবে নষ্ট করে, এবং এইটা না করার জন্য কি করা দরকার, সব বিষয়ে হাসনাত আব্দুল্লাহ তুলে ধরেছেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি তার অঞ্চলের জন্য যে খেজুর পেয়েছেন তার একটা হিসাব দিয়েছেন। একদম লাইভে তিনি তার হিসেব কষে সে হিসাব দিয়েছেন যে ৩১২ কার্টুন বা ১২ কেজি, ১২ মণ খেজুর তার জন্য এসেছে, যে খেজুরগুলো তিনি তার এলাকায় কিভাবে বিতরণ করছেন, কার কার হাতে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে তাহলে বাকি এমপিরা তাদের খেজুর কোথায় দিলেন? তাদের খেজুর এসেছে কত বস্তা, কত কার্টুন, কত মন, এবং সেই খেজুর তারা কাকে কাকে দিয়েছেন সেটির একটি হিসাব মানুষ চাইতে শুরু করেছে। অনেকেই বলছে আমরা এতদিন জানতামই না যে এরকম খেজুর পাওয়া যায়, বরং এই খেজুর নিয়ে খেজুর চোরেরা পাল্টা ট্রল করে, বলে হ্যাঁ সৌদির খুরমা খেজুর খাইয়াই অবস্থা। সেই যে শুনতাম সৌদির খুরমা খেজুর আমরা শুধু শুনেই আসছি, আজকে দেখলাম যে হ্যাঁ সত্যি খুরমা খেজুর আসে, এবং সেগুলো সরকারিভাবে বিলি বন্টন হয়, এমপিরা সেগুলো বিলি বন্টন করেন তার লোকদের মাধ্যমে। কিন্তু আজকে আসনাদ আব্দুল্লাহ বলার আগে আমরা এই খেজুরের নাম গন্ধ কিছুই শুনিনি, শুধু ট্রল ছাড়া। আমাদের এলাকায়ও কোনো খেজুরের নাম গন্ধ আমরা শুনি নাই, কে পাইলো কে পাইলো না, কত কেজি আসলো তাও আমরা জানি না। ৫৪ বছরে আমরা এই তথ্য জানতে পারলাম না যে আহ সরকারিভাবে বা বিভিন্ন রাষ্ট্র থেকে খেজুর আসে এবং সেই খেজুর জনগণের জন্য ফ্রি বিতরণ করা হয়। আমরা জনগণ রাষ্ট্রকে, এমপিকে এই প্রশ্নটাই করতে জানি না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন মধ্যরাতে এই তথ্য দিয়ে দিলেন, এখন এমপিদের দায়িত্ব হয়ে গেছে
তার এলাকায় যে পরিমাণ খেজুর এসেছে, কোন কোন পরিবারকে তিনি খেজুর দিয়েছেন, সেই হিসাব জনগণের সামনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে আমরা আরো কয়েকটি আসনের খবর পেয়েছি, যে আসনগুলোতে এমপিদের কোথায় কয় বস্তা বা কয় কার্টুন, কত কেজি, কত মন খেজুর এসেছে, তারা জবাব দিয়েছেন বা তথ্য তুলে ধরেছেন। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে জনগণ এই খেজুর নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। একই সঙ্গে আরেকটা খবর দিচ্ছি, আনন্দের খবর, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের খবর। 37,000 প্রাথমিকভাবে 37,000 ব্যক্তিকে, নারীকে, পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার একটি সংবাদ আমরা মিডিয়ায় দেখেছি। আমরা কয়েকজনকে দেখলাম, তারা ফ্যামিলি কার্ড পেয়ে অতি উচ্ছ্বসিত। এটি আনন্দের সংবাদ যে তারেক রহমান তার কথা রাখতে শুরু করেছেন। 2,500 করে টাকা তাদের অ্যাকাউন্টে গিয়েছে বলে আমরা এই মর্মে আমরা জানতে পেরেছি। কিন্তু এটি কোন এলাকায় গেল, কাদের হাতে গেল, সেই লোকদের সঙ্গে এখনো আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। আমাদের পরিবারও এই ধরনের টাকা পয়সা বা ফ্যামিলি কার্ড আসেনি। এই ফ্যামিলি কার্ড কে পাচ্ছেন, কোন এমপির কাজের বুয়া পাচ্ছেন, কোন বিএনপি নেতার কাজের বুয়া পাচ্ছেন বা তার নিজস্ব লোকেরা পাচ্ছেন, সেই তথ্য আসতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। যেই পাক, তথ্যগুলো আসা দরকার, কারণ এটা জনগণের অধিকার। তারেক রহমান কথা রেখেছেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন। তাকে এটাও বলতে হবে যে দ্বিতীয় ফেজে তিনি কত লাখ দিবেন, 50 লাখ দিতে চেয়েছেন, না 4 কোটি দিতে চেয়েছেন, নাকি সকল নাগরিক, মানে একটু যাদের অসচ্ছল অবস্থা আছে সেই মহিলারা পাবেন। তিনি অবশ্য এরকম অসচ্ছলের কথা বলেন নাই, তিনি বলেছেন তার স্ত্রীও পেতে পারে, তার স্ত্রীও পেতে পারে এই ফ্যামিলি কার্ড। তো এই ফ্যামিলি কার্ড কে পেতে পারে, কিভাবে এই লোকদের বাছাই তিনি করলেন, রাষ্ট্রীয়ভাবে এরকম কোনো বাছাই প্রক্রিয়া আমরা অন্তত দেখি নাই, যেভাবে যে তারা নিজেদের লোকদেরকে নিজেরা বাছাই করে নিয়ে করলেন কিনা, এছাড়া আমাদের কাছে আর কোনো তথ্য নেই। যদি অনলাইনে বা সরকারিভাবে কোনো গণবিজ্ঞপ্তির মাধ্যমে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন গ্রহণ করা হতো, আমরা বুঝতে পারতাম এটা জনগণের জন্য হয়েছে। এখনো মনে হচ্ছে এটি শুধুমাত্র নেতাদের, কাজের বুয়াদের জন্য তারা দিয়েছেন। এর বাইরে কোনো তালিকা তারা যদি নিয়েও থাকেন, গোপনে গোপনে নিতে পারেন, কিন্তু জনসমক্ষে এরকম কোনো তালিকা গ্রহণের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। অতএব একদিকে আনন্দের সংবাদ যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, কিন্তু অন্যদিকে এই ফ্যামিলি কার্ডের নামে একটি বড় অ্যামাউন্ট টাকা দলীয় কর্মীদের কাছে, অথবা দলীয় কর্মী নয় কিংবা প্রয়োজন নেই এমন লোকদের হাতে বেহাত হওয়ার সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফ্যামিলি কার্ড আদৌ নারীকে স্বাবলম্বী করবে, নাকি আসলে অপরাধীদের আরো বেশি অর্থ উপার্জনের একটা হাতিয়ার হবে, সেটি আমাদের বুঝতে বা বলতে আর একটু সময় লাগবে, আর একটু ক্যালকুলেশন করতে হবে। অতীতে আমরা যত কার্ড দেখেছি, কার্ডের খেলা দেখেছি, এগুলো মিসগাইড হয়েছে বেশি। অসহায় মানুষের হাতে প্রকৃত কার্ড পৌঁছায়নি। বিশেষ করে মুক্তিযোদ্ধা ভাতার ক্ষেত্রে আমরা দেখলাম অধিকাংশই অমুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধাদের হাতে এই মুক্তিযোদ্ধা ভাতা চলে যাচ্ছে। এটা একটা বিশাল মানি স্ক্যাম, এবং এরপরে মুক্তিযোদ্ধা ভাতার পরে যদি কোনো মানি স্ক্যাম হওয়ার মতো কোনো বিষয় থাকে, তাহলে সেটি হবে এই ফ্যামিলি কার্ড, যেটার কোনো ক্রাইটেরিয়া বর্ণনা করা নেই, কোনো স্বচ্ছ প্রক্রিয়া নেই কারা ফ্যামিলি কার্ডটা পাবে, পাওয়ার আবেদনের কোনো প্রক্রিয়া নেই। কোনো ধরনের রাষ্ট্রীয় প্রক্রিয়া ব্যতীত, আবেদন গ্রহণ ব্যতীতই, মানুষের জানা ব্যতীত বা মানুষের অংশগ্রহণ ব্যতীত গোপনে গোপনে তারা কোনোভাবে তালিকা করে এই ফ্যামিলি কার্ড অলরেডি বিতরণ শুরু করে দিয়েছেন। এরপর আরেকটা খবর আপনাদেরকে দিচ্ছি। একদিকে যখন এই ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে, অন্যদিকে তখন জামাতের চুয়াডাঙ্গার একটা ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কাঁদছে। অর্থাৎ জামাতের একজন ভাই শহীদ হয়েছেন চুয়াডাঙ্গায়, জীবননগরে। এদের অপরাধ কি? চুয়াডাঙ্গাবাসীর অপরাধ হচ্ছে সেখানকার যে 2টো আসন বা 3টে আসন, যে কটি আসন ছিল চুয়াডাঙ্গার, সবগুলো আসনে জয়ী হয়েছে জামাত প্রার্থী, এবং সেই ওইখানে 2 ভাইকে হত্যা করেছে বিএনপির কর্মীরা, হামলা করেছে। হামলা করার পর 2 ভাই আহত হয়েছেন, এক ভাই আগে মারা গেছেন, আরেক ভাই গতকাল মারা গেছেন। ঠিক সেই সময়, সেই শোকের সময় মিডিয়া
উল্লাস করে প্রচার করছে ফ্যামিলি কার্ডের খবর। খুব ভালো হতো, খুব ভালো হতো যদি তারেক রহমান নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে এই শহীদদের পরিবারের খোঁজটা নিতেন। শুধু সেই শহীদ নয়, আরো অসংখ্য শহীদ আছে, আর অসংখ্য মানুষ মারা গেছে যাদের বাড়িতে ইফতার পৌঁছেছে কিনা সেই খোঁজ প্রধানমন্ত্রী নেননি। কয়জন শহীদের পরিবারের খোঁজ নিয়েছেন এই প্রধানমন্ত্রী? আমরা এর আগে দেখেছি শহীদ পরিবারের সদস্যরা এসে মঞ্চে বলছেন যে বিএনপির নেতারা কেউ খোঁজ নেন নাই, কেবল জামাতের নেতারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমান, এখন তিনি আর বিএনপির নন, তাকে অবভিয়াসলি খোঁজ নিতে হবে শহীদ পরিবারগুলোতে খাবার পৌঁছেছে কিনা, আহতদের পরিবারে খাবার পৌঁছেছে কিনা। নতুন করে ফ্যামিলি কার্ড দিয়ে চমক সৃষ্টির চেয়ে যেই মানুষগুলো জুলাই অভ্যুত্থানে জীবন দিয়ে এই রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করলো এবং তারই প্রেক্ষিতে আজ বিএনপি ক্ষমতায়, তারেক রহমান ক্ষমতায় এলো, সে মানুষগুলোর খোঁজ খবর নেওয়াটা জরুরি ছিল। নিয়েছেন কিনা আমরা মিডিয়াতে এরকম কোনো খোঁজ এখন পর্যন্ত পাইনি। একই সাথে বিএনপির গত 18 মাসে অন্তর্কোন্দলে প্রায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। এই পরিবারগুলোর খোঁজ নেওয়া জরুরি ছিল। তাদের ঈদ কিভাবে কাটবে জানি না, তাদের রমজান কিভাবে কাটছে আমরা জানি না। মিডিয়া এক পেশে ভাবে তারেক রহমানকে হিরো বানানোর জন্য, হিরো থেকে গড বানানোর জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার মাঝে আমরা দেখছি অনেক সংবাদ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। বিশেষ করে জামাতের, এনসিপির ইতিবাচক কাজগুলো সম্পূর্ণ ব্ল্যাক আউট করা হয়েছে। এবং এই যে সংবাদটি বললাম, চুয়াডাঙ্গায় 2 জন জামাতের নেতা যে শাহাদাত বরণ করলেন, এই সংবাদটিও মিডিয়া থেকে ব্ল্যাক আউট করা হয়েছে। মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে এই সংবাদকে ফলো করে প্রচার করতে আমরা দেখিনি, চোখে পড়ার মতো করে তারা প্রচার করেনি। নিউজ প্রচার করা এবং ট্রিটমেন্ট একটা ভিন্ন বিষয়। আপনার চোখে পড়ার, একটা পত্রিকায় কিংবা মিডিয়ায় অসংখ্য সংবাদ থাকে, সেটা আপনার চোখে পড়ার মতো করে প্রকাশ করা এক ধরনের ট্রিটমেন্ট, আর সেটিকে কোনোভাবে দায়সারা গোছের প্রচার করা আরেক ধরনের ট্রিটমেন্ট। এই চালাকিগুলো মিডিয়া করে থাকে। ব্ল্যাকআউট, এটাই মূলত ব্ল্যাকআউট, যে সংবাদগুলোকে এমনভাবে ফিল্টারিং করা হবে যে সে সংবাদ নেই এটা বলা যাবে না, আবার আছে সেটাও মানুষ দেখতে পারবে না বা জানতে পারবে না। তো মিডিয়া যে খেলাটা খেলছে, এই খেলাটা নতুন নয়। আমরা বরাবরই দেখি যে টাকার গরম থাকে কিছুদিন, টাকা পেয়ে 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 এই মিডিয়াগুলো এইভাবে একটা সরকারকে শেষ পর্যন্ত ফ্যাসিবাদে উপনীত করে। তারা সরকারের হয়ে সরকারের একজন ব্যক্তিকে গড বানায়। শেখ হাসিনাকে গড বানিয়েছিল, সকল মন্ত্রীরা খারাপ, এমপিরা খারাপ, শেখ হাসিনার কাছে গেলে সব সমস্যার সমাধান মুশকিলে আসান হয়ে যায়। এইভাবে করে একটা লোককে গড বানিয়েছিল। এখন আবার আমরা দেখছি আরেকটা ব্যক্তিকে গড বানানোর চেষ্টা করছে। আমরা দেখলাম মিডিয়া ফলো করে প্রচার করা হচ্ছে যে কথা রাখলেন তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়ে, কিন্তু ফ্যামিলি কার্ড কিভাবে দিলেন, কাদেরকে দিলেন, সেটি কোনো কথা এই মিডিয়া কোনো প্রশ্ন করছে না। আবার আমরা দেখলাম এই ফ্যামিলি কার্ডের বিপরীতে যে মানুষগুলো আজ পর্যন্ত খুনের, হত্যার শিকার হলো, সেই পরিবারগুলোর কোনো ধরনের সিম্প্যাথেটিক যে নিউজগুলো আমরা বা মানবীয় যে সংবাদগুলো এতদিন দেখতাম টেলিভিশনের পর্দায় করুণ মিউজিক দিয়ে, এরকম কোনো সংবাদ মিডিয়াতে নেই। কে খুন করলো, কারা খুন করলো, কেন খুন করলো, দায়সারা গোছের একটা সংবাদ দিয়ে পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। এই খেলাটা যদি চলতে থাকে তাহলে জনগণের জন্য একটাই কাজ, সেটি হচ্ছে যে সবাই মিলে মিডিয়াকে, এই মেইন স্ট্রিম মিডিয়াকে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। মিডিয়া যাই কিছু বলুক, সে মিডিয়ার কথায় আর কোনো পাত্তা না দিয়ে, কান না দিয়ে, বিশ্বাস না করে মানুষ তার নিজের মিডিয়া নিজে তৈরি করবে। এখন ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকের উচিত নিজের সংবাদ নিজে তুলে ধরা, এবং অনেক বেশি ইউটিউব নির্ভর হয়ে, সোশ্যাল সাইট নির্ভর হয়ে গেলে তখন এই মিডিয়াগুলো তাদের ব্যবসা বাঁচাতে শেষ পর্যন্ত সঠিক সংবাদ করতে বাধ্য হবে। ওই একটি গোষ্ঠীর কাছ থেকে নির্বাচনের সময় মোটা অঙ্কের টাকা নিয়ে মিডিয়াগুলো যা শুরু করেছে, এটি রীতিমতো দেশের মানুষের সাথে গাদ্দারি। এরপর আপনাদেরকে জানাচ্ছি, এবার আগামী সংসদ অধিবেশনে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে একটি নতুন
চমক দেখাতে যাচ্ছে জামাত। জামাত এনসিপি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা সংসদে যাবে। যদিও অনেকেই বলা বলি করছিলেন যে জামাত এনসিপির সংসদে যাওয়া ঠিক হবে না, জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত সংসদে যাওয়া ঠিক হবে না, এমন পরামর্শ অনেকের কাছ থেকে আসছিল। কিন্তু আমরা দেখছি জামাত ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে তারা সংসদে যাচ্ছেন। এনসিপিও জানাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্যই তারা সংসদে যাচ্ছেন। জামাত জানিয়েছে জুলাই সনদ এর ব্যাপারে সরকার কি ভাবছে, কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর বেস করে সরকারের ডেপুটি স্পিকার নেওয়ার অফার এর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে এক চুল ছাড় দিতে রাজি নয় বিরোধী প্ল্যাটফর্ম। কিন্তু সমস্যা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারেক রহমানের সামনে বেশ কয়েকটি বাধা রয়েছে। প্রথম যে বাধা সেটি হচ্ছে তারা যাদের কাছে নাকে খত দিয়ে ক্ষমতায় এসেছে তারা। আমরা দেখেছিলাম যে তারেক রহমান নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশে আসাটা তার একার সিদ্ধান্তে সম্ভব নয়, কিন্তু হাদি হত্যার পর তিনি দেখলাম তড়িৎ গতিতে সে সিদ্ধান্ত জানালেন তিনি বাংলাদেশে আসছেন। তো কাদের মাধ্যমে তিনি বাংলাদেশে আসলেন, কিংবা এতদিন তাকে বাংলাদেশে আসাটা কে আটকেছিল, কে তাকে গ্রিন সিগন্যাল দিল, কে বাংলাদেশের নির্বাচনকে এইভাবে ম্যানিপুলেট করলো, যে শক্তি এই কাজগুলো করেছে সেই শক্তির কাছে কি ওয়াদা করে তারেক রহমান ক্ষমতায় এসেছেন বা ক্ষমতায় বসেছেন সেটি আমরা এখনো স্পষ্ট নই। যে কারণে জুলাই সনদ বাস্তবায়িত হবে না, করব না, এই কমিটমেন্ট দিয়ে যদি তারা মুসলেকা দিয়ে যদি তারা ক্ষমতায় এসে থাকেন তাহলে তারেক রহমান এটা বাস্তবায়ন করতে পারবেন না। আবার যদি এটা বাস্তবায়ন না করেন তাহলে অধিকাংশ জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করা হবে, আর জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে তিনি তার নিজের প্রধানমন্ত্রিত্ব হারাবেন। কারণ তিনি প্রধানমন্ত্রিত্ব জনগণের ম্যান্ডেটের কারণে, ভোটের কারণে, যেই ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই ভোটেই আবার জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা তার ঘাড়ে পড়েছে। এই যে একটি উভয় সংকটে তিনি পড়েছেন, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে মাইনকা চিপায় পড়েছেন, এইখান থেকে তিনি কিভাবে উত্তরণ করবেন সেটি এই নতুন সংসদ অধিবেশনে দেখার বিষয়। আরো একটি চাপ রয়েছে তার উপর, সেটি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। কেন রাষ্ট্রপতির ভাষণ সেখানে দিতে হবে এই ব্যাপারে এখনো আমরা জনগণ কিছুই বুঝতে পারছি না। কারণ যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অকথ্য মিথ্যাচার করেছে সেই রাষ্ট্রপতিকে কিভাবে বিএনপি এখন বুকে আগলে রাখছে সেটি একটি প্রশ্নের বিষয়। তাহলে কি তারেক রহমানের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে, চেতনা পরিবর্তন হয়ে গেছে, তার পৈতৃক যে অরিজিন তিনি পেয়েছেন, যে কারণে আজকে তিনি বিএনপির চেয়ারপারসন, যে পৈতৃক উত্তরাধিকার হিসেবে সেই পিতাকে ভুলে গেছেন, যে পিতাকে বলেছে স্বাধীনতার ইতিহাসকে তছনছ করে দিয়েছে জিয়াউর রহমান, এমন কথা যিনি বলেছেন সেই রাষ্ট্রপতিকে এখন এনে সম্মানিত করার, মহামান্য করার কি এমন জরুরি পড়লো তারেক রহমানের জন্য? তাহলে কি এটিও সেই ডিপ স্টেটের কিংবা যাদের কাছে তিনি ক্ষমতায় আসার জন্য নাকে খত দিয়েছেন তাদের শর্ত? প্রকৃত বিএনপি যারা করেন, যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন, তাদের উচিত হবে তারেক রহমানকে এই মুসলেকা বাহিনীর হাত থেকে বাঁচানো, এই ডিপ স্টেট থেকে বাঁচানো। জামাত অতীতেও বিএনপির ক্ষমতা প্রাপ্তিতে সহযোগিতা করেছে, কখনো শর্তপ্রাপ্ত, কখনো নিঃশর্ত সহযোগিতা করেছে। অতএব জামাতের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য এত বড় ভুল তারেক রহমানের করা কোনোভাবেই উচিত হচ্ছে না। আমরা অপেক্ষায় আছি জামাত এবং তারেক রহমান নতুন সংসদে অবশ্যই জনগণের জন্য কোনো নতুন চমক সৃষ্টি করবেন। আমরা সেই আশা রেখেই আগামীকালের দিকে তাকিয়ে আছি। আসন্ন জাতীয় সংসদ যেন অবশ্যই প্রাণবন্ত হয় এবং এই সংসদ যেন জনগণের কল্যাণের জন্য সমস্ত ধরনের সার্বভৌম ক্ষমতা অধিকারী হয়ে সার্বভৌমতা ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারে, সেই ক্ষমতা যেন এই সংসদের হাতে থাকে, এই প্রধানমন্ত্রীদের হাতে থাকে, এই রাষ্ট্রের হাতে থাকে। কোনো বিদেশি শক্তি, কোনো মুসলেকা বাহিনী কারো কাছে নাকে খত দিয়ে আসলেও যেন শেষ পর্যন্ত এই সরকার স্বয়ংসম্পূর্ণ হতে পারে, স্বনির্ভর হতে পারে এবং সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে, আমরা সেই প্রত্যাশায় থাকবো।
প্রয়োজনে দেশের আপামর জনগণ তাদের পাশে থাকবো, তবু বিদেশিদের কাছে অন্যায় আবদার মেনে নেওয়া যাবে না। তাদের শর্তে বাংলাদেশকে আর বিভাজিত করা যাবে না, বাংলাদেশের মানুষকে আর ঠকানো যাবে না। যদি সংসদের মাধ্যমে না হয়, তাহলে বিকল্প পথ আছে, আবার গণ অভ্যুত্থান হবে। দেশের মানুষ জুলাই বাস্তবায়নের জন্য আবার জুলাই সমপরিমাণ রক্ত দিতে প্রস্তুত আছে। অপেক্ষা 12 তারিখের। সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।